জানিস মা বিজয়া, এই জগদীশ যখন একটা মানুষের মতো মানুষ ছিল, তখন তুই না জন্মাতেই তোকে তার এই ছেলেটির নাম করে সে আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল। আমি শুনে অবাক হয়ে গেছি যে তার পিতামহের কালের দুর্গাপুজো নাকি আপনি এবার বন্ধ করে দিতে চান। এর মানে কি? বাবা মৃত্যুর পূর্বে আমাকে আদেশ করে গিয়েছিলেন, ঋণের দায়ে তার বাল্য বন্ধুর প্রতি আমি যেন অত্যাচার না করি। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস দত্তা। আজ পড়ব উপন্যাসটির প্রথম পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করা যাক। শুরু হচ্ছে দত্তা প্রথম পর্ব। সেকালে হুগলি ব্রাঞ্চ স্কুলের হেডমাস্টার বাবু বিদ্যালয়ের রত্ন বলিয়া যে 3টি ছেলেকে নির্দেশ করিতেন, তাহারা 3খানি বিভিন্ন গ্রাম হইতে প্রত্যহ 1 ক্রোশ পথ হাঁটিয়া পড়িতে আসিত। 3 জনের কি ভালোবাসাই না ছিল! এমন একদিন ছিল না যেদিন এই 3টি বন্ধুতে স্কুলের পথে ন্যাড়া বটতলায় একত্র না হইয়া বিদ্যালয়ে প্রবেশ করিত। 3 জনেরই বাড়ি হুগলির পশ্চিমে। জগদীশ আসিত সরস্বতী পুল পার হইয়া দিগড়া গ্রাম হইতে, এবং বনমালী ও রাসবিহারী আসিত 2খানি পাশাপাশি গ্রাম কৃষ্ণপুর ও রাধাপুর হইতে। জগদীশ যেমন ছিল সবচেয়ে মেধাবী, তাহার অবস্থাও ছিল সবচেয়ে মন্দ। পিতা একজন ব্রাহ্মণ পণ্ডিত, যজমানি করিয়া বিয়া পৈতা দিয়াই সংসার চালাইতেন। বনমালীরা অবস্থাপন্ন জমিদার, তাহার পিতাকে লোকে বিত্তশালী ব্যক্তি বলিয়াই জানিত, অথচ পল্লীগ্রামে সরল জীবনযাত্রা নির্বাহ করিতেন। রাসবিহারীদেরও বেশ সচ্ছল অবস্থা, জমিজমা, চাষবাস, পুকুর, বাগান, পাড়াগায়ে যাহা থাকিলে সংসার চলিয়া যায় সবই ছিল। এই সকল থাকা সত্ত্বেও যে ছেলেরা কোনো শহরে বাসা ভাড়া না করিয়া ঝড় নাই, জল নাই, শীত গ্রীষ্ম মাথায় পাতিয়া এতটা পথ হাঁটিয়া প্রত্যহ বাটি হইতে বিদ্যালয়ে যাতায়াত করিত, তাহার কারণ তখনকার দিনে কোনো পিতামাতাই ছেলেদের এই ক্লেশ স্বীকার করাটাকে ক্লেশ বলিয়াই ভাবিতে পারিতেন না, বরঞ্চ মনে করিতেন এতটুকু দুঃখ না থাকিলে সরস্বতী ধরা দিবেন না। তা কারণ যাই হোক, এমনি করিয়াই ছেলে 3টি এন্ট্রান্স পাশ করিয়াছিল। বটতলায় বসিয়া ন্যাড়া বটকে সাক্ষী রাখিয়া 3 বন্ধুতে প্রতিদিন এই প্রতিজ্ঞা করিত, জীবনে কখনো তাহারা পৃথক হইবে না, কখনো বিবাহ করিবে না, এবং উকিল হইয়া 3 জনেই একটা বাড়িতে থাকিবে। টাকা রোজগার করিয়া সমস্ত টাকা একটা সিন্ধুকে জমা করিবে এবং তাই দিয়া দেশের কাজ করিবে। এই তো গেল ছেলেবেলার কল্পনা, কিন্তু যেটা কল্পনা নয় সত্য, সেটা অবশেষে কিরূপ দাঁড়াইল তাহাই সংক্ষেপে বলিতেছি। বন্ধুত্বের প্রথম পাকটা এলাইয়া গেল বিএ ক্লাসে। কলিকাতার কেশব সেনের তখন প্রচণ্ড প্রতাপ, বক্তৃতার বড় জোর। সে জোর পাড়াগায়ের ছেলে 3টি হঠাৎ সামলাইতে পারিল না, ভাসিয়া গেল। গেল বটে, কিন্তু বনমালী ও রাসবিহারী যেরূপ প্রকাশ্যে দীক্ষা গ্রহণ করিয়া ব্রাহ্ম সমাজভুক্ত হইল, জগদীশ সেরূপ পারিল না, কিঞ্চিৎ ইতস্তত করিতে লাগিল। সে সর্বাপেক্ষা মেধাবী বটে, কিন্তু অত্যন্ত দুর্বল চিত্ত। তাহাতে তাহার ব্রাহ্মণ পণ্ডিত পিতা
তখনও জীবিত ছিলেন, কিন্তু ও দুটির সে বেলায় ছিল না। কিছুকাল পূর্বে পিতার পরলোক প্রাপ্তিতে বনমালী তখন কৃষ্ণপুরের জমিদার এবং রাসবিহারী তাহাদের রাধাপুরের সমস্ত বিষয় আশয়ের একচ্ছত্র সম্রাট। অতএব অনতিকাল পরে দুই বন্ধু ব্রাহ্ম পরিবারে বিবাহ করিয়া বিদুষী ভার্যা লইয়া গৃহে ফিরিয়া আসিলেন। কিন্তু দরিদ্র জগদীশের সে সুবিধা হইল না। তাহাকে যথাসময়ে আইন পাশ করিতে হইল এবং এক গৃহস্থ ব্রাহ্মণের 11 বছরের কন্যাকে বিবাহ করিয়া অর্থোপার্জনের নিমিত্ত এলাহাবাদে চলিয়া যাইতে হইল। কিন্তু যাহারা রহিলেন তাহাদের যে কাজ কলিকাতায় নিতান্ত সহজ বলিয়া মনে হইয়াছিল, গ্রামে ফিরিয়া তাহাই একান্ত কঠিন ঠেকিল। বউ মানুষ শ্বশুর বাড়ি আসিয়া ঘুমটা দেয় না, জুতো মোজা পরিয়া রাস্তায় বাহির হয়। তামাশা দেখিতে 5খানি গ্রামের লোক ভিড় করিয়া আসিতে লাগিল এবং গ্রাম জুড়িয়া এমনি একটা কদর্য হৈ হৈ শুরু হইয়া গেল যে নিতান্ত নিরুপায় না হইলে কেহ স্ত্রী লইয়া সেখানে বাস করিতে পারে না। বনমালীর উপায় ছিল, সুতরাং সে গ্রাম ছাড়িয়া কলিকাতায় আসিয়া বাস করিল এবং একমাত্র জমিদারির উপর নির্ভর না করিয়া ব্যবসা শুরু করিয়া দিল। কিন্তু রাসবিহারীর আয় অল্প, কাজেই সে নিজের পিঠের উপর একটা এবং বিদুষী ভার্যার পিঠের উপর আর একটা কুলা দেয়া কোনো মতে তাহার দেশের বাটিতেই একঘরে হইয়া বসিয়া রহিল। অতএব এই 3 বন্ধুর একজন এলাহাবাদে, একজন রাধাপুরে এবং আর একজন কলিকাতায় বাসা করায় আজীবন অবিবাহিত থাকিয়া এক বাড়িতে বাস করিয়া এক সিন্ধুকে টাকা জমা করিয়া দেশ উদ্ধার করার প্রতিজ্ঞাটা আপাতত স্থগিতই রহিল। এবং যে ন্যাড়া বটবৃক্ষ সাক্ষী ছিলেন তিনি কাহারও বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন না করিয়া নীরবে মনে মনে বোধহয় হাস্য করিতে লাগিলেন। এইভাবে অনেক দিন গেল। ইতিমধ্যে 3 বন্ধুর কদাচিৎ কখনো দেখা হইত বটে, কিন্তু ছেলেবেলার প্রণয়টা একেবারে তিরোহিত হইল না। জগদীশের ছেলে হইলে সে বনমালীকে সুসংবাদ দিয়া এলাহাবাদ হইতে লিখিল, তোমার মেয়ে হইলে তাহাকে পুত্রবধূ করিয়া ছেলেবেলায় যে পাপ করিয়াছি তাহারই কত প্রায়শ্চিত্ত করিব ভাই। তোমার দয়াতেই আমি উকিল হইয়া সুখে আছি, এই কথা আমি কোনোদিন ভুলি নাই। বনমালী তাহার উত্তরে লিখিল, বেশ, তোমার ছেলের দীর্ঘ জীবন কামনা করি, কিন্তু আমার মেয়ে হওয়ার কোনো আশাই নাই। তবে যদি কোনোদিন মঙ্গলময়ের আশীর্বাদে সন্তান হয় তাহলে তোমাকেই দিব। চিঠি লিখিয়া বনমালী মনে মনে হাসিল, কারণ বছর 2 পূর্বে তাহার অপর বন্ধু রাসবিহারীর যখন ছেলে হয় সেও ঠিক ওই প্রার্থনাই করিয়াছিল। বাণিজ্যের কৃপায় সে এখন মস্ত ধনী, সবাই তার মেয়েকেই ঘরে আনিতে চায়। 2 মাস 6 মাসের কথা নয়, 25 বৎসরের কাহিনী বলিতেছি। বনমালী প্রাচীন হইয়াছেন, কয়েক বৎসর হইতে রোগে ভুগিয়া ভুগিয়া এইবার শয্যা আশ্রয় করিয়া টের পাইয়াছিলেন যে আর বোধহয় উঠিতে পারিবেন না। তিনি চিরদিনই ভাগবত পরায়ণ ও ধর্মভীরু। মরণে তাহার ভয় ছিল না, শুধু একমাত্র সন্তান বিজয়ার বিবাহ দিয়া যাইবার অবকাশ ঘটিল না মনে করিয়াই তিনি কিছু ক্ষুণ্ণ ছিলেন। সেদিন অপরাহ্নকালে হঠাৎ বিজয়ার হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া বলিয়াছিলেন, মা, আমার ছেলে নেই বলে আমি এতটুকু দুঃখ করি নে মা, তুই আমার সব। এখনো তোর 18 বছর বয়স পূর্ণ হয়নি বটে, কিন্তু তোর এতটুকু মাথার উপর আমার এত বড় বিষয়টা রেখে যেতেও আমার এক বিন্দু ভয় হয় না মা। তোর মা নেই, ভাই নেই, একটা খুড়া জ্যাঠা পর্যন্ত নেই, তবু আমি নিশ্চয়ই জানি আমার সমস্ত বজায় থাকবে।
শুধু তোকে একটা অনুরোধ করে যাই মা, জগদীশ যাই করুক আর যাই হোক, সে আমার ছেলেবেলার বন্ধু, তাকে ভালোবাসি, এই কথাটা তুই শুধু ভুলে যাস নে মা। তার একটি ছেলে আছে, তাকে আমি কখনো চোখে দেখিনি, কিন্তু শুনেছি সে বড় সৎ ছেলে, বাপের দোষে সে যেন না দণ্ড ভোগ করে, এই আমার অনুরোধ। বিজয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিয়াছিল, বাবা, তোমার আদেশ আমি কোনোদিন অমান্য করব না। জগদীশবাবু যত দিন বাঁচবেন তাকে তোমার মতোই মান্য করব, কিন্তু তার অবর্তমানে সমস্ত বিষয় মিছিমিছি তার ছেলেকে কেন ছেড়ে দেব? তাকে তুমিও তো কখনো চোখে দেখোনি, আর আমিও দেখিনি। আর যদি সত্যিই তিনি লেখাপড়া শিখে থাকেন, তবে অনায়াসেই তো পিতৃঋণ শোধ করতে পারবেন। বনমালী মেয়ের মুখের পানে চোখ তুলিয়া কহিয়াছিলেন, ঋণ তো কম নয় মা, ছেলে মানুষ, এই যদি শুধতে না পারে। মেয়ে জবাব দিয়াছিল, যে না পারে সে কুসন্তান বাবা, তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। বনমালী তাহার এই সুশিক্ষিতা তেজস্বিনী কন্যাটিকে চিনিতেন, তাই আর পীড়াপিড়ি করেন নাই। শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া বলিয়াছিলেন, সমস্ত কাজকর্মে ভগবানকে মাথায় রেখে যা কর্তব্য তাই করো মা, তোমাকে বিশেষ কোনো আদেশ দিয়ে আমি আবদ্ধ করে যেতে চাইনি। বলিয়া ক্ষণকাল মৌন থাকিয়া কহিয়াছিলেন, জানিস মা বিজয়া, এই জগদীশ যখন একটা মানুষের মতো মানুষ ছিল, তখন তুই না জন্মাতেই তোকে তার এই ছেলেটির নাম করে সে আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল, আর আমিও মা কথা দিয়েছিলাম। বলিয়া তিনি যেন উৎসুক দৃষ্টিতেই চাহিয়াছিলেন। তাহার এই কন্যাটি শিশুকাল হইতেই মাতৃহীন হইয়াছিল বলিয়া তিনি তাহার পিতা মাতা উভয়ের স্থান পূর্ণ করিয়াছিলেন। তাই বিজয়া পিতার কাছে মায়ের আবদার করিতেও কোনো দিন সংকোচ বোধ করে নাই। সে কহিয়াছিল, বাবা, তুমি তো তাকে শুধু মুখের কথাই দিয়েছিলে, মনের কথা তো আর দাওনি। কেন মা? তা দিলে কি আর একবারও তাকে চোখের দেখা দেখতেও চাইতে না? বনমালী বলিয়াছিলেন, রাসবিহারীর কাছে যখন শুনেছিলাম ছেলেটি নাকি তার মায়ের মতোই দুর্বল, এমনকি ডাক্তারেরা তার দীর্ঘ জীবনের কোনো আশাই নাকি করেননি, তখন তাকে কাছে পেয়েও একবার আনিয়ে দেখতে চাইনি। এই এই কলকাতা শহরেই কোন একটা বাসায় থেকে সে তখন বিয়ে পড়ত। তারপরে নিজের নানান অসুখ বিসুখে সে কথা আর ভাবিনি, কিন্তু এখন দেখছি সেটাই আমার মস্ত ক্ষতি হয়ে গেছে মা। কিন্তু তবু তোকে সত্যি বলছি বিজয়া, সে সময় জগদীশকে তোর সম্বন্ধে আমার মনের কথাই আমি দিয়েছিলাম। কিছুক্ষণ থামিয়া তিনি আবার বলিলেন, আজ জগদীশকে সবাই জানে একটা অকর্মণ্য জুয়ারি অপদার্থ মাতাল, কিন্তু এই জগদীশই একদিন আমাদের সকলের চেয়ে ভালো ছেলে ছিল। বিদ্যা বুদ্ধির জন্য বলছি না মা, সে তো অনেকেরই থাকে, কিন্তু অমন প্রাণ দিয়ে ভালোবাসতে আমি কাউকে কোনো দিন দেখিনি। আর এই ভালোবাসাই তার কাল হয়েছে। তার অনেক দোষ আমি জানি, কিন্তু যখনই মনে পড়ে স্ত্রীর মৃত্যুতে সে শোকে পাগল হয়ে গেছে, তখন তোর মায়ের কথা স্মরণ করে আমি তো মা মনে মনে তাকে শ্রদ্ধা না করে পারি রে। তার স্ত্রী ছিলেন সতী লক্ষ্মী। তিনি মৃত্যুকালে নরেনকে কাছে ডেকে শুধু বলেছিলেন, বাবা, এই আশীর্বাদই করে যাই যেন ভগবানের উপর তোমার অচল বিশ্বাস থাকে। জানিস মা, শুনেছি
মায়ের সেই শেষ আশীর্বাদটুকু নিষ্ফল হয়নি। নরেন এই এতটুকু বয়সেই ভগবানকে তার মায়ের মতনই ভালোবাসতে শিখেছে। আর এই যে পেরেছে, সংসারে আর তার কি বাকি আছে মা? বিজয়া প্রশ্ন করিয়াছিল, এইটাই কি সংসারে সবচেয়ে বড় পারা বাবা? মরণ প্রতীক্ষায় বনমালীর দিন কাটিতেছিল। কন্যার প্রশ্নে তাহার শুষ্ক চক্ষু সজল হইয়া উঠিল। দুই হাত বাড়াইয়া মেয়েকে বুকের উপর টানিয়া লইয়া তিনি বলিয়াছিলেন, এইটাই সবচেয়ে বড় পারা মা। সংসারের মধ্যে, সংসারের বাইরে, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় পারা আর কিছু নেই বিজয়া। তুমি নিজে কোনো দিন পারো আর না পারো, এ যে পারে তার পায়ে যেন মাথা পাততে পারো মা। আমি মরণকালেও তোমাকে এই আশীর্বাদ করে যাই। পিতৃবক্ষের উপর উপুর হইয়া পড়িয়া সেদিন বিজয়ার মনে হইয়াছিল, কে যেন বড় মধুর, বড় উজ্জ্বল দৃষ্টি দেয়া তাহার পিতার বুকের ভিতর হইতে তাহার নিজের বুকের গভীর অন্তঃস্থল পর্যন্ত চাহিয়া দেখিতেছেন। এই অভূতপূর্ব পরমাশ্চর্য অনুভূতি সেদিন ক্ষণকালের জন্য তাহাকে আবিষ্ট করিয়াছিল। বনমালী কহিয়াছিলেন, ছেলেটির নাম নরেন। তার বাপের মুখে শুনেছি সে ডাক্তার হয়েছে, কিন্তু ডাক্তারি সে করে না। এখন যদি এদেশে সে থাকতো, তাহলে তাহলে এই সময় তাকে একবার আনিয়ে চোখের দেখা আমি দেখে নিতাম। বিজয় জিজ্ঞাসা করিয়াছিল, এখন তিনি কোথায় আছেন? বনমালী বলিয়াছিলেন, তার মামার কাছে, বরমায়। জগদীশের এখন তো আর সব কথা গুছিয়ে বলবার ক্ষমতা নেই, তবু তার মুখে দু একটা ভাষা ভাষা কথায় মনে হয় যেন সে ছেলে তার মায়ের সমস্ত সদ্গুণই পেয়েছে। ভগবান করুন যেখানে যেমন করেই থাক, সে যেন বেঁচে থাকে। সন্ধ্যা হইয়াছিল। ভৃত্য আলো দিতে আসিয়া বিলাসবাবুর আগমন সংবাদ জানাইয়া গেল। বনমালী বলিলেন, তবে তুমি নিচে যাও মা, আমি একটু বিশ্রাম করি। বিজয়া পিতার শিয়রের বালিশগুলি গুছাইয়া দিয়া, পায়ের উপর শালখানি যথাস্থানে টানিয়া দিয়া, আলোটা চোখের উপর হইতে আড়াল করিয়া নিচে নামিয়া গেল। পিতার জীর্ণ বক্ষ ভেদিয়া শুধু একটা দীর্ঘ শ্বাস পড়িয়াছিল। সেদিন বিলাসের আগমন সংবাদে কন্যার মুখের উপর যে আরক্ত আভাটুকু দেখা দিয়াছিল, বৃদ্ধকে তাহা ব্যথাই দিয়াছিল। বিলাসবিহারী রাসবিহারীর পুত্র। সে এই কলিকাতা শহরে থাকিয়া বহুদিন যাবৎ প্রথমে এফএ এবং পরে বিএ পড়িতেছে। বনমালী সমাজ ত্যাগ করিয়া অবধি বড় একটা দেশে যাইতেন না, যদিচ ব্যবসায়ের শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশেও জমিদারি অনেক বাড়াইয়াছিলেন। কিন্তু সমস্ত তত্ত্বাবধানের ভার তার বাল্যবন্ধু রাসবিহারীর উপরেই ছিল। সেই সূত্রেই বিলাসের এই বাটিতে আসা যাওয়া আরম্ভ হইয়া কিছুদিন হইতে অন্য যে কারণে পর্যবসিত হইয়াছিল, তাহা পরে প্রকাশ পাইবে। মাস 2 হইল বনমালীর মৃত্যু হইয়াছে। তাহার কলিকাতার এত বড় বাড়িতে বিজয়া এখন একা। তাহার দেশের বিষয় সম্পত্তির দেখাশোনা রাসবিহারী করিতে লাগিল এবং সেই সূত্রে তাহার এক প্রকার অভিভাবক হইয়াও বসিল। কিন্তু নিজে থাকেন গ্রামে, সেই জন্য পুত্র বিলাসবিহারীর উপরেই বিজয়ার সমস্ত খবরদারির ভার পড়িল। সেই তাহার প্রকৃত অভিভাবক হইয়া উঠিল। তখন এই সময়টায় প্রতি ব্রাহ্ম পরিবারে সত্য, সুনীতি, সুরুচি এই শব্দগুলি বেশ বড় করিয়াই শিখানো হইত। কারণ বিদেশে পড়িতে আসিয়া হিন্দু যুবকেরা
যখন পিতামাতার বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে, প্রতিষ্ঠিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া এই সমাজের বাঁধানো খাতায় নাম লিখাইয়া বসিত, তখন এই শব্দগুলোই চাড়া দিয়া তাহাদের কাঁচা মাথা ঘাড়ের উপর সোজা করিয়া রাখিত, ঝুঁকিয়া ভাঙিয়া পড়িতে দিত না। তাহারা কহিত, যাহা সত্য বলিয়া বুঝিবে তাহাই করিবে। মায়ের অশ্রু জলই বলো আর বাপের দীর্ঘ নিঃশ্বাসই বলো, কিছুই দেখিবার শুনিবার প্রয়োজন নাই। ওসব দুর্বলতা সর্বপ্রযত্নে পরিহার করিবে, নচেত আলোকের সন্ধান পাইবে না। কথাগুলি বিজয়াও শিখিয়াছিল। আজ গ্রাম হইতে বিলাসবাবু বৃদ্ধ মাতাল জগদীশের মৃত্যু সংবাদ লইয়া আসিয়াছিলেন। বিজয়ার সে পিতৃবন্ধু বটে, কিন্তু বিলাসবাবু যখন বলিতে লাগিলেন কেমন করিয়া জগদীশ মদ খাইয়া মাতাল হইয়া ছাতের উপর হইতে পড়িয়া মরিয়াছে, তখন ব্রাহ্মধর্মের সুনীতি স্মরণ করিয়া বিজয়া এই দুর্ভাগা পিতৃসখার বিরুদ্ধে ঘৃণায় ওষ্ঠ কুঞ্চিত করিতেও বিন্দু মাত্র সংকোচ বোধ করিল না। বিলাস বলিতে লাগিল, জগদীশ মুখুজ্জে আমার বাবারও ছেলেবেলার বন্ধু ছিলেন, কিন্তু তিনি তাহার মুখ পর্যন্ত দেখতেন না। টাকা ধার করতে দুবার এসেছিল, বাবা চাকর দিয়ে তাকে ফটকের বার করে দিয়েছিলেন। তিনি সর্বদা বলেন, এইসব দুর্নীতিপরায়ণ লোকগুলোকে প্রশ্রয় দিলে মঙ্গলময় ভগবানের শ্রীচরণে অপরাধ করা হয়। বিজয়া সায় দিয়া কহিল, অতি সত্য কথা। বিলাস উৎসাহিত হইয়া বক্তৃতার ভঙ্গিতে বলিতে লাগিল, বন্ধুই হোক আর যেই হোক, দুর্বলতা বশে কোনো মতেই ব্রাহ্ম সমাজের চরম আদর্শকে ক্ষুণ্ণ করা উচিত নয়। জগদীশের সমস্ত সম্পত্তি এখন ন্যায়ত আমাদের। তার ছেলে পিতৃঋণ শোধ করতে পারে তো ভালো, আর না পারে আইনত আমাদের এই দণ্ডেই সমস্ত হাতে নেওয়া উচিত। বস্তুত ছেড়ে দেওয়ার কোনো অধিকারই নেই, কারণ এই টাকায় আমরা অনেক সৎকার্য করতে পারি, সমাজের কোনো ছেলেকে বিলেত পর্যন্ত পাঠাতে পারি, ধর্ম প্রচারে ব্যয় করতে পারি, আরো কত কি করতে পারি। আর তা কেন করব নাই বা বলুন? আর তাছাড়া জগদীশবাবু কিংবা তার ছেলে কেউই তো আমাদের সমাজভুক্ত নয় যে তাকে দয়া করা আবশ্যক। আপনার সম্মতি পেলেই বাবা সমস্ত ঠিক করে ফেলবেন বলে আজ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। বিজয়া মৃত পিতার শেষ কথাগুলি স্মরণ করিয়া ভাবিতে লাগিল, সহসা জবাব দিতে পারিল না। তাহাকে ইতস্তত করিতে দেখিয়া বিলাস সজোরে প্রবল কণ্ঠে বলিয়া উঠিল, না না না, আপনাকে ইতস্তত করতে আমি কোনো মতেই দেব না। দ্বিধা দুর্বলতা এসব পাপ, শুধু পাপই নয়, মহাপাপ। আমি মনে মনে সংকল্প করেছি, তার বাড়িটায় আপনার নাম করে যা কোথাও নেই, যা কোথাও হয়নি, আমি তাই করব। পাড়াগাঁয়ের মধ্যে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করে দেশের হতভাগ্য মূর্খ লোকগুলোকে ধর্ম শিক্ষা দেব। আপনি একবার ভেবে দেখুন দেখি, এদের মূর্খতার জ্বালাতেই বিরক্ত হয়ে আপনার স্বর্গীয় পিতৃদেব দেশ ছেড়েছিলেন কিনা? হ্যাঁ, আর তার কন্যা হয়ে কি আপনার উচিত নয় এই নোবেল প্রতিশোধ নিয়ে তাদেরই এই চরম উপকার করা? হ্যাঁ, বলুন, আপনি এ কথার উত্তর দিন আমাকে। বিজয়া বিচলিত হইয়া উঠিল। বিলাস দৃপ্ত স্বরে বলিতে লাগিল, সমস্ত দেশের মধ্যে একটা কত বড় নাম আর কত বড় সাড়া পড়ে যাবে একবার ভেবে দেখুন দেখি। হিন্দুদের স্বীকার করতেই হবে, সে ভার আমার উপর, যে ব্রাহ্ম সমাজে মানুষ আছে, হৃদয় আছে, স্বার্থত্যাগ আছে। যাকে তারা নির্যাতন করে দেশ থেকে বিদায় করে দিয়েছিলেন, সেই মহাত্মারই মহীয়সী কন্যা তাদেরই মঙ্গলের জন্য এই বিপুল স্বার্থত্যাগ করেছেন। সমস্ত ভারতবর্ষময় একটা কি বিরাট মরাল এফেক্ট হবে বলুন দেখি। বলিয়া বিলাসবিহারী সম্মুখের টেবিলের উপর একটা প্রচণ্ড চাপড় মারিল। শুনিতে শুনিতে বিজয়া মুগ্ধ হইয়া গিয়াছিল। বাস্তবিক এত বড় নামের লোভ সম্বরণ করা 18 বছরের মেয়ের পক্ষে সম্ভব নয়। তথাপি পিতার কথাগুলি স্মরণ করিয়া সে দ্বিধাভরে জিজ্ঞাসা করিল, তার ছেলের নাম শুনেছি নরেন্দ্র, এখন সে কোথায় আছে জানেন? জানি, হতভাগ্য পিতার মৃত্যুর পর সে বাড়ি এসে এখন দেশেই আছে। ও, আপনার সঙ্গে বোধহয় আলাপ আছে তার? আলাপ? ছি, আপনি আমাকে কি মনে করেন বলুন দেখি। হ্যাঁ, বলিয়া বিজয়াকে একেবারে অপ্রতিভ করিয়া দিয়া
বিলাসবাবু একটুখানি হাসিয়া কহিল, আমি তো ভাবতেই পারিনি যে জগদীশ মুখুজ্জের ছেলের সঙ্গে আমি আলাপ করছি। তবে সেদিন রাস্তায় হঠাৎ একটা পাগলের মতো নূতন লোক দেখে কিঞ্চিত আশ্চর্য হয়েছিলাম। শুনলাম সেই নাকি নরেন মুখুজ্জে। বিজয়া কৌতূহলী হইয়া বলিল, পাগলের মতো? কিন্তু শুনেছি তিনি নাকি ডাক্তার। বিলাসবাবু ঘৃণায় সর্বাঙ্গ কুঞ্চিত করিয়া কহিল, ঠিক পাগলের মতো ডাক্তার? আমি বিশ্বাস করি নে। মাথায় বড় বড় চুল, যেমন লম্বা তেমনি রোগা, বুকের প্রত্যেক পাঁজরটি বোধ করি দূর থেকে গোনা যায়। এই তো চেহারা, তাল পাতার সেপাই। ছ! বস্তুত চেহারা লইয়া গর্ব করিবার অধিকার বিলাসের ছিল, কারণ সে বেটে, মোটা এবং ভারী জোয়ান। তাহার বুকের পাঁজর বোমা মারিয়া নির্দেশ করা যাইত না। সে আরও কি বলিতে চাইতেছিল, বিজয়া বাধা দিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা বিলাসবাবু, জগদীশবাবুর বাড়িটা যদি আমরা সত্যিই দখল করে নিই, তাহলে গ্রামের মধ্যে কি একটা বিশ্রী গোলমাল উঠবে না? বিলাস জোর করিয়া বলিয়া উঠিল, একেবারে না। আপনি ৫-৭খানা গ্রামের মধ্যে এমন একজনও পাবেন না যার ওই মাতালটার উপর বিন্দু মাত্র সহানুভূতি ছিল। আহা বলে এমন একটা লোকও ও অঞ্চলে নেই। তারপর একটু হাসিয়া কহিল, কিন্তু তাও যদি না হতো, আমি বেঁচে থাকা পর্যন্ত সে চিন্তা আপনার মনে আনা উচিত নয়। কিন্তু আমি বলি, অন্তত কিছুদিনের জন্য আপনার একবার দেশে যাওয়া কর্তব্য। বিজয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন? আমরা তো কখনোই সেখানে যাইনি। বিলাস জোর দিয়া বলিল, সেই জন্যই তো বলি আপনার যাওয়া চাই। প্রজাদের একবার তাদের মহারানীকে দেখতে তো দিন। আমার তো নিশ্চয়ই মনে হয় এই সৌভাগ্য থেকে তাদের বঞ্চিত রাখাটা অপরাধ। লজ্জায় বিজয়ার মুখ আরক্ত হইয়া উঠিল। সে আনত মুখে কি একটা বলিবার উপক্রম করিতেই বিলাস বাধা দিয়া বলিয়া উঠিল, ইতস্তত করার এতে কিচ্ছু নেই। একবার ভেবে দেখুন দেখি, কত কাজ সেখানে আপনার করবার আছে। হ্যাঁ, এই কথা আজ আপনার মুখের উপরেই আমি বলতে পারি যে আপনার বাবা সমস্ত দেশের মালিক হয়েও যে কতগুলো খ্যাপা কুকুরের ভয়ে আর কখনো গ্রামে ফিরে গেলেন না, সে কি তিনি ভালো কাজ করেছিলেন? এই কি আমাদের ব্রাহ্ম সমাজের আদর্শ? হ্যাঁ, এ তো যে কোনো সমাজেরই আদর্শ নয়, তাতে আর ভুল কি? বিজয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু বাবার মুখে শুনেছি আমাদের দেশের বাড়ি তো বাস করবার উপযুক্ত নয়। বিলাস বলিল, আপনি শুধু হুকুম দিন, একবার বলুন যে সেখানে যাবেন, আমি 10 দিনের মধ্যে তাকে বাসের উপযুক্ত করে দেব। আমার উপর নির্ভর করুন, যাতে সে বাড়ি আপনার মর্যাদা সম্পূর্ণ বহন করতে পারে, আমি প্রাণপণে তার বন্দোবস্ত করে দেব। দেখুন, একটা কথা আমার বহুদিন থেকে বারবার মনে হয়, আপনাকে শুধু সামনে রেখে আমি যে কি করে তুলতে পারি তার বোধহয় সীমা পরিসীমা নেই। বিজয়াকে সম্মত করাইয়া বিলাস প্রস্থান করিলে সে সেখানেই চুপ করিয়া বসিয়া রহিল। যাহা তাহার দেশ, সেখানে সে জন্মাবধি কখনো যায় নাই বটে, কিন্তু মাঝে মাঝে পিতার মুখে তাহার কত বর্ণনাই না শুনিয়াছে। দেশের গল্প করিতে করিতে তাহার উৎসাহ ও আনন্দ আর যেন ধরিত না। কিন্তু তখন সে সকল কাহিনী তাহার বিন্দুমাত্র মনোযোগ আকর্ষণ করিতে পারিত না। যেমন শুনিত তেমনি ভুলিত। কিন্তু আজ কোথা হইতে অকস্মাৎ ফিরিয়া আসিয়া সেই সব বিস্তৃত বিবরণ একেবারে আকার ধরিয়া তাহার চোখের উপর দেখা দিল। তাহার মনে হইতে লাগিল, তাহাদের গ্রামের বাড়ি কলিকাতার এই অট্টালিকার মতো বৃহৎ ও জমকালো নয় বটে, কিন্তু সেই তো তাহার 7 পুরুষের বাস্তুভিটা। সেখানে পিতামহ, পিতামহী, প্রপিতামহ, প্রপিতামহী, তাদের বাপ মা, এমন কত পুরুষের সুখে দুঃখে উৎসবে ব্যসনে যদি দিন কাটিয়া থাকে, তবে তাহারই বা কাটিবে না কেন? গলির সম্মুখে হাজরাদের তেতলা বাড়ির আড়ালে সূর্য অদৃশ্য হইল। এ লইয়া পিতার সঙ্গে কত দিন কত কথা হইয়া গেছে তাহার মনে পড়িল। কত সন্ধ্যায় তিনি ওই ইজি চেয়ারটার উপর বসিয়া
দীর্ঘ শ্বাস ফেলিয়া বলিয়াছিলেন, মা বিজয়া, আমার দেশের বাড়িতে কখনো এ দুঃখ পাইনি। সেখানে কোনো হাজরার তেতলা ছাতি আমার শেষ সূর্যাস্তটুকুকে এমন করে কোনোদিন আড়াল করে দাঁড়ায়নি। তুই তো জানিস নে মা, কিন্তু আমার যে চোখ দুটি এই বুকের ভিতর থেকে উকি মেরে চেয়ে আছে, তাই স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের ফুল বাগানের ধারে ছোট্ট নদীটি এতক্ষণে সোনার জলে টলটল করে উঠেছে, আর তার পরপারে বাঁশবনের আড়াল থেকে সূর্যি ঠাকুর এখনো যাই যাই করেও গ্রামের মায়া যেন কাটিয়ে যেতে পারেননি। ওই তো মা, গলির মোড়ে দেখতে পাচ্ছিস, দিনের কাজ শেষ করে ঘর পানে মানুষের স্রোত হয়ে যাচ্ছে। কিন্তু এই 10-12 হাত জমিটুকু ছেড়ে তাদের সঙ্গে যাবার তো আর এতটুকুও পথ নেই। এমনি করে এই সন্ধ্যা বেলায় সেখানেও উল্টো স্রোত ঘর পানে বয়ে যেতে দেখেছি। কিন্তু তার প্রত্যেক গরু বাছুরটির গোয়াল ঘরের পরিচয় পর্যন্ত আমি জানতাম মা। যে গ্রাম একদিন তিনি ত্যাগ করিয়া আসিয়াছিলেন, এত সুকৈশর্যের মধ্যেও যে তাহারই জন্যে তাহার ভিতরটা কাঁদিতে থাকিত, ইহা যখন তখন বিজয়া টের পাইত। তথাপি একটা দিনের জন্যও সে ইহার কারণ চিন্তা করিয়া দেখে নাই। কিন্তু আজ বিলাসবাবু সেই দিকে তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া চলিয়া গেল। পরলোকগত পিতৃদেবের কথাগুলি স্মরণ করিতে করিতে তাহার প্রচ্ছন্ন বেদনার হেতু অকস্মাৎ এক মুহূর্তেই তাহার মনের মধ্যে উদ্ভাসিত হইয়া উঠিল। কলিকাতার এই বিপুল জনারণ্যের মধ্যেও তিনি যে কিরূপ একাকী দিন যাপন করিয়া গেছেন, আজ তাহা সে চোখের উপর দেখিতে পাইয়া একেবারে ভয় পাইয়া গেল। এবং আশ্চর্য এই যে গ্রামে যে ভিটার সহিত তাহার জন্মাবধি পরিচয় নাই, তাহাই আজ তাহাকে দুর্নিবার শক্তিতে টানিতে লাগিল। বহুকাল পরিত্যক্ত জমিদার বাটি বিলাসের তত্ত্বাবধানে মেরামত হইতে লাগিল। কলিকাতা হইতে অদৃষ্টপূর্ব বিচিত্র আসবাব সকল গরুর গাড়ি বোঝাই হইয়া নিত্য আসিতে লাগিল। জমিদারের একমাত্র কন্যা দেশে বাস করিতে আসিবেন, এই সংবাদ প্রচারিত হইবা মাত্র শুধু কেবল কৃষ্ণপুরের নয়, রাধাপুর, ব্রজপুর, দিঘড়া প্রভৃতি আশেপাশের 5-7টা গ্রামের মধ্যে হইচই পড়িয়া গেল। এমনিই তো ঘরের পাশে জমিদারের বাস চিরদিনই লোকের অপ্রিয়, তাহাতে জমিদারের না থাকাটাই প্রজাদের অভ্যাস হইয়া গিয়াছিল। সুতরাং নূতন করিয়া তাহার বাস করিবার বাসনাটা সকলের কাছেই একটা অন্যায় উৎপাতের মতো প্রতিভাত হইল। ম্যানেজার রাসবিহারীর প্রবল শাসনে তাদের দুঃখের অভাব ছিল না। আবার জমিদার কন্যার প্রত্যাবর্তনের শুভ উপলক্ষে সে যে নূতন উপদ্রবের সৃষ্টি করিবে, তাহা হাটে ঘাটে মাঠে সর্বত্রই এক অশুভ আলোচনার বিষয় হইয়া উঠিল। পরলোকগত বৃদ্ধ জমিদার বনমালী যতদিন জীবিত ছিলেন, তখন দুঃখের মধ্যেও এই সুখটুকু ছিল যে কোনো গতিকে কলিকাতায় গিয়া একবার তাহার কাছে পড়িতে পারিলে কাহাকেও নিষ্ফল হইয়া ফিরিতে হইত না। কিন্তু জমিদার কন্যার বয়স অল্প, মাথা গরম। রাসবিহারীর পুত্রের সঙ্গে বিবাহের জনশ্রুতিও গ্রামে অপ্রচারিত ছিল না। তিনি মেম সাহেব, ম্লেচ্ছ। সুতরাং অদূর ভবিষ্যতে রাসবিহারীর দৌরাত্ম্য কল্পনা করিয়া কাহারও মনে কিছু মাত্র সুখ রহিল না। পৈতাধারী ব্রাহ্মণেরও না, আবার পৈতাহীন শূদ্রেরও না। এমনি ভয়ে ভাবনায় বর্ষাটা গেল। শরতের প্রারম্ভেই এক মধুর প্রভাতে মস্ত 2 বয়েলার বাহিত খোলা ফিটনে চড়িয়া তরুণী জমিদার কন্যা শত নরনারীর সভয় কৌতূহল দৃষ্টির মাঝখান দিয়া হুগলি স্টেশন হইতে পিতৃ পিতামহের পুরাতন আবাসস্থলে আসিয়া উপস্থিত হইলেন। বাঙালির মেয়ে,
18-19 পার হইয়া গেছে, তথাপি বিবাহ হয় নাই। সে প্রকাশ্যে জুতো মোজা পরে, খাদ্যাখাদ্য বিচার করে না ইত্যাদি কুৎসা গ্রামের লোকেরা সঙ্গোপনে করিতে লাগিল। আবার জমিদারের নজর লইয়া একে একে দুয়ে দুয়ে আসিয়া নানা প্রকার আনন্দ ও মঙ্গল কামনা জানাইয়াও চাইতে লাগিল। এমনি করিয়া 5-6 দিন কাটিবার পরে সেদিন সকালবেলা বিজয়া চা পানের পর নিচের বসিবার ঘরে বিলাসবাবুর সহিত বিষয় সম্পত্তি সম্বন্ধে কথাবার্তা কহিতেছিল। বেহারা আসিয়া জানাইল একজন ভদ্রলোক দেখা করিতে চান। বিজয়া কহিল, এইখানে নিয়ে এসো। এই কয়দিন ক্রমাগত তাহার ইতর ভদ্র প্রজারা নজর লইয়া যখন তখন সাক্ষাৎ করিতে আসিয়াছিল, সুতরাং প্রথমেই সে বিশেষ কিছু মনে করে নাই। কিন্তু ক্ষণকাল পরে যে ভদ্রলোকটি বেহারার পিছনে ঘরে প্রবেশ করিল, তাহার প্রতি দৃষ্টিপাত মাত্রেই বিজয়া বিস্মিত হইল। তাহার বয়স বোধ করি 25-26 হইবে। লোকটি দীর্ঘাঙ্গ, কিন্তু তদানুপাতে হৃষ্টপুষ্ট নয়, বরঞ্চ কৃশ। বর্ণ গৌর, গোফদাড়ি কামানো, পায়ে চটি জুতা, গায়ে জামা নাই, শুধু একখানি মোটা চাদরের ফাঁক দিয়া শুভ্র পৈতার গোছা দেখা যাইতেছে। সে ক্ষুদ্র একটি নমস্কার করিয়া একখানা চেয়ার টানিয়া লইয়া উপবেশন করিল। ইতিপূর্বে যে সকল ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিয়াছে, তাহারা শুধু যে নজরে টাকা হাতে লইয়া প্রবেশ করিয়াছে তাই নয়, তাহারা সভয়ে কুণ্ঠার সহিত প্রবেশ করিয়াছে। কিন্তু এই লোকটির আচরণে সংকোচের লেশ মাত্র নাই। তাহার আগমনে শুধু যে বিজয়াই বিস্মিত হইয়াছিল তাহা নয়, বিলাসও কম আশ্চর্য হয় নাই। বিলাসের গ্রামান্তরে বাস হইলেও এদিকের সকল ভদ্রলোককেই সে চিনিত, কিন্তু এই যুবকটি তাহার সম্পূর্ণ অপরিচিত। আগন্তুক ভদ্রলোকটি প্রথমে কথা কহিল, বলিল, আমার মামা পূর্ণ গাঙ্গুলি মশাই আপনার প্রতিবেশী, পাশের বাড়িটিই তার। আমি শুনে অবাক হয়ে গেছি যে তার পিতৃ পিতামহের কালের দুর্গাপুজোও নাকি আপনি এবার বন্ধ করে দিতে চান। এর মানে কি? বলিয়া সে বিজয়ার মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিল। প্রশ্ন এবং তাহার জিজ্ঞাসা করার ধরনে বিজয়া আশ্চর্য এবং মনে মনে বিরক্ত হইল, কিন্তু কোনো উত্তর দিল না। তাহার উত্তর দিল বিলাস। সে রুক্ষস্বরে কহিল, আপনি কি তাই মামার হয়ে ঝগড়া করতে এসেছেন নাকি? হ্যাঁ, কিন্তু কার সঙ্গে কথা করছেন সেটাও কিন্তু ভুলে যাবেন না। আগন্তুক হাসিয়া একটুখানি জিভ কাটিয়া কহিল, না না, সে আমি ভুলিনি, এবং ঝগড়া করতেও আমি আসিনি, বরঞ্চ কথাটা আমার বিশ্বাস হয়নি বলেই ভালো করে জেনে যেতে এসেছি। বিলাস বিদ্রুপের ভঙ্গিতে কহিল, তাই নাকি? তা বিশ্বাস হয়নি কেন? আগন্তুক কহিল, কেমন করে হবে বলুন দেখি? নিরর্থক নিজের প্রতিবেশীর ধর্মবিশ্বাসে আঘাত করবেন, এই বিশ্বাস না হয় তো স্বাভাবিক। ধর্মমত লইয়া তর্ক বিতর্ক বিলাসের কাছে ছেলেবেলা হইতেই অতিশয় উপাদেয়। সে উৎসাহে প্রদীপ্ত হইয়া প্রচ্ছন্ন বিদ্রুপের কণ্ঠে কহিল, আপনার কাছে নিরর্থক বোধ হইলেই যে অন্য কারো কাছে তার অর্থ থাকবে না, কিংবা আপনি ধর্ম বললেই যে সকলে তাকে শিরোধার্য বলে মেনে নেবে, তার তো কোনো হেতু নেই। পুতুল পুজো আমাদের কাছে ধর্ম নয়, এবং তার নিষেধ করাটাও আমরা অন্যায় বলে মনে করি নে, বুঝলেন? আগন্তুক গভীর বিস্ময়ে বিজয়ের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল, আপনিও কি তাই বলেন নাকি? তাহার বিস্ময়ে বিজয়াকে যেন আঘাত করিল, কিন্তু সে ভাব গোপন করিয়া সে সহজ সুরেই জবাব দিল, আমার কাছে কি আপনি এর বিরুদ্ধ মন্তব্য শুনবার আশা করে এসেছিলেন? বিলাস সগর্বে হাস্য করিয়া বলিল, বোধ হয় তাই, কিন্তু উনি তো বিদেশি লোক, খুব সম্ভব আমাদের কিছুই উনি জানেন না। আগন্তুক ক্ষণকাল নীরবে বিজয়ের মুখের প্রতি চাহিয়া থাকিয়া তাহাকেই বলিল, আমি বিদেশি লোক না হলেও এই গ্রামের লোক নয় সে কথা ঠিক, তবু আমি সত্যি আপনার কাছে আশা করিনি। পুতুল পুজো কথাটা আপনার মুখ থেকে বার না হলেও সাকার নিরাকার উপাসনার পুরনো ঝগড়াটা আমি এখানে তুলব না।
আপনারা যে ব্রাহ্ম সমাজের তাও আমি জানি, কিন্তু এ তো সে নয়। গ্রামের মধ্যে এই একটিই পুজো, সমস্ত লোক সারা বৎসর ধরে ওই 3টি দিনের আশায় পথ চেয়ে থাকে। এই বলিয়া আর একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া সে বলিল, গ্রাম আপনার, প্রজারা আপনার ছেলে মেয়ের মতো। আপনার আসার সঙ্গে সঙ্গে গ্রামের আনন্দ উৎসব শতগুণে বেড়ে যাবে, এই আশাই তো সকলে করে। কিন্তু তা না হয়ে এত বড় দুঃখ, এত বড় নিরানন্দ বিনা অপরাধে আপনার দুঃখী প্রজাদের মাথায় যে আপনি তুলে দেবেন, এই বিশ্বাস করা কি সহজ? আমি তো বিশ্বাস করতে পারি না। বিজয়া সহসা উত্তর দিতে পারিল না। দুঃখী প্রজাদের নামে তাহার কোমল চিত্ত ব্যথায় ভরিয়া উঠিল। ক্ষণকালের জন্য কেহই কোনো কথা কহিতে পারিল না। শুধু বিলাসবাবু বিজয়ার এই নিঃশব্দ স্নেহার্ধ মুখের প্রতি চাহিয়া ভিতরে ভিতরে উষ্ণ এবং উদ্বিগ্ন হইয়া তাচ্ছিল্যের ভঙ্গিতে বলিয়া উঠিল, আপনি অনেক কথা কইছেন, সাকার নিরাকারের তর্ক আপনার সঙ্গে করব এত অপর্যাপ্ত সময় আমাদের নেই, বুঝলেন? তা সে চুলোয় যাক। আপনার মামা একটি কেন 100টা পুতুল গড়িয়ে ঘরে বসে পুজো করতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। শুধু কতগুলো ঢাক ঢোল কাশি অহরাত্র ওর কানের কাছে পিটে ওকে অসুস্থ করে তোলাতেই আমাদের আপত্তি। আগন্তুক একটুখানি হাসিয়া কহিল, অহরাত্র তো বাজে না। তা সকল উৎসবেই একটু হইচই গণ্ডগোল তো হয়ই বলিয়া বিজয়াকে বিশেষ করিয়া উদ্দেশ্য করিয়া বলিল, অসুবিধে যদি কিছু হয় তা না হয় হলই। আপনারা হলেন মায়ের জাত, এদের আনন্দের অত্যাচার আপনি সইবেন না তো কে সইবে? বিজয়া তেমনি নিরুত্তরেই বসিয়া রহিল। বিলাস শ্লেষের সূক্ষ্ম হাসি হাসিয়া বলিল, আপনি তো কাজ আদের ফোন দিতে ছেলে মেয়ের উপমা দিলেন, তা শুনতে মন্দ লাগলো না। কিন্তু জিজ্ঞাসা করি, আপনি নিজেই মুসলমান হয়ে মামার কানের কাছে যদি মহরম শুরু করে দিতেন, তার সেটা ভালো বোধ হতো কি? তা সে যাই হোক, বকাবকি করবার মতো সময় আমাদের নেই। বাবা যে হুকুম দিয়েছেন তাই হবে। কলকাতা থেকে ওকে দেশে এনে মিচিমিচি একরাশ ঢাক ঢোল কাঁসর বাজিয়ে ওর কানের মাথা খেয়ে ফেলতে আমরা দেব না, কিছুতেই না। তাহার অভদ্র ব্যঙ্গ ও উষ্মার আতিশায্যে আগন্তুকের চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। সে বিলাসের মুখের প্রতি চোখ তুলিয়া কহিল, আপনার বাবা কে এবং তার নিষেধ করবার কি অধিকার তা আমার জানা নেই, কিন্তু আপনি যে মহরমের অদ্ভুত উপমা দিলেন, এটা হিন্দুর রৌশন চৌকি না হয়ে সেই মুসলমানদের মহরমের কাড়া নাকাড়ার বাধ্য হলে কি করতেন শুনি? এ শুধু নিরীহ স্বজাতির প্রতি অত্যাচার বইত নয়। বিলাস অকস্মাৎ চৌকি ছাড়িয়া লাফাইয়া উঠিল। চোখ রাঙাইয়া ভীষণ কণ্ঠে চেঁচাইয়া বলিল, বাবার সম্বন্ধে তুমি সাবধান হয়ে কথা কও বলে দিচ্ছি, নইলে এখনই অন্য উপায় শিখিয়ে দেব তিনি কে এবং তার কি অধিকার, বুঝেছ? আগন্তুক আশ্চর্য হইয়া বিলাসের মুখের প্রতি চাহিল, কিন্তু ভয়ের চিহ্ন মাত্র তাহার মুখে দেখা দিল না। দেখা দিল বিজয়ার মুখে। তাহার বাটিতে বসিয়া তাহারই অপরিচিত এক অতিথির প্রতি একান্ত অশিষ্ট আচরণে ক্রোধে লজ্জায় তাহার সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। আগন্তুক মুহূর্তকাল বিলাসের মুখের প্রতি চাহিয়া রহিল। পরক্ষণেই তাহাকে সম্পূর্ণ উপেক্ষা করিয়া বিজয়ের প্রতি চোখ ফিরাইয়া কহিল, আমার মামা বড় লোক নন, তার পূজার আয়োজন সামান্যই, তবু এইটি একমাত্র আপনার দরিদ্র প্রজাদের সমস্ত বছরের আনন্দ উৎসব। হয়তো আপনার কিছু অসুবিধা হবে, কিন্তু তাদের মুখ চেয়ে কি এইটুকু আপনি সহ্য করে নিতে পারবেন না? বিলাস ক্রোধে উন্মত্ত প্রায় হইয়া সম্মুখের টেবিলের উপর প্রচণ্ড মুষ্ঠাঘাত করিয়া চিৎকার করিয়া উঠিয়া বলিল, না, পারবেন না, 100 বার পারবেন না। কতগুলো মূর্খ চাষার পাগলামি সহ্য করার জন্য কেউ জমিদারি করে না। তোমার আর কিছু বলবার না থাকে তো তুমি যাও, মিথ্যা আমাদের সময় নষ্ট করো না, বুঝলে? বলিয়া সে হাত দিয়া দরজা দেখাইয়া দিল। তাহার উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য আগন্তুক ভদ্রলোকটি যেন হতবুদ্ধি হইয়া গেল। সহসা তাহার মুখে
কোনো প্রত্যুত্তর যোগাইল না। কিন্তু পিতার কাছে বিজয়া নিষ্ফল শিক্ষা পায় নাই। সে শান্ত ধীরভাবে বিলাসের মুখের প্রতি চাহিয়া কহিল, আপনার বাবা আমাকে মেয়ের মতন ভালোবাসেন বলেই এদের পূজা করতে নিষেধ করেছেন, কিন্তু আমি বলি হলই বা 3-4 দিন একটু গোলমাল। কথা শেষ করিতে না দিয়াই বিলাস উচ্চ কণ্ঠে প্রতিবাদ করিয়া উঠিল, সে অসহ্য গণ্ডগোল, আপনি জানেন না বলেই। বিজয়া হাসি মুখে বলিল, তা হোক গণ্ডগোল, 3 দিন বই তো নয়। আর আপনি আমার অসুবিধের কথা ভাবছেন, কিন্তু কলকাতায় হলে কি করতেন বলুন তো? সেখানে অষ্টপ্রহর কেউ কানের কাছে তোপ দাগতে থাকলেও তো চুপ করে সহ্য করতে হতো। বলিয়া আগন্তুক যুবকটির পানে চাহিয়া কহিল, আপনার মামাকে জানাবেন, তিনি প্রতিবার যেমন করেন এবারেও তেমনি পুজো করুন, আমার বিন্দু মাত্র আপত্তি নেই। আগন্তুক এবং বিলাসবাবু উভয়েই বিস্ময়ে অবাক হইয়া বিজয়ের মুখের প্রতি চাহিয়া রহিল। আচ্ছা, আপনি তবে এখন আসুন, কেমন? নমস্কার। বলিয়া বিজয়া হাত তুলিয়া ক্ষুদ্র একটি নমস্কার করিল। অপরিচিত ভদ্রলোকটিও আপনাকে সম্বরণ করিয়া লইয়া উঠিয়া দাঁড়াইল এবং ধন্যবাদ ও প্রতি নমস্কার করিয়া এবং বিলাসকেও একটি নমস্কার করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। অবশ্য ক্রুদ্ধ বিলাস আর একদিকে চক্ষু ফিরাইয়া তাহা অগ্রাহ্য করিল। কিন্তু দুজনের কেহই জানিতে পারিল না যে এই অপরিচিত যুবকটিই তাহাদের সর্বপ্রধান আসামী জগদীশের একমাত্র পুত্র নরেন্দ্রনাথ। সে চলিয়া গেলে মিনিট খানেক বিজয়া অন্যমনস্ক ও নীরব থাকিয়া সহসা চকিত হইয়া মুখ তুলিতেই নিতান্ত অকারণেই তাহার কপালের উপর একটা ক্ষীণ আরক্ত আভা দেখা দিল। বিলাসের দৃষ্টি অন্যত্র নিবদ্ধ না থাকিলে তাহার বিস্ময় ও অভিমানের হয়তো পরিসীমা থাকিত না। বিজয়া মৃদু হাসিয়া কহিল, আমাদের কথাটা যে শেষ হতেই পেল না, তাহলে তালুকটা নেওয়াই কি আপনার বাবার মত? বিলাস জালনার বাহিরে চাহিয়াছিল, সেইভাবেই কহিল, বিজয়া জিজ্ঞাসা করিল, কিন্তু এর মধ্যে কোনো গোলমাল নেই তো? বিলাস বলিল, না। বিজয়া পুনরায় প্রশ্ন করিল, আজ কি তিনি ওবেলা এদিকে আসবেন? বিলাস বলিল, বলতে পারি নে। বিজয়া হাসিয়া কহিল, আপনি রাগ করলেন নাকি? এবার বিলাস মুখ ফিরাইয়া গম্ভীরভাবে জবাব দিল, রাগ না করলেও পিতার অপমানে পুত্রের ক্ষুণ্ণ হওয়াটা বোধ করি অস্বাভাবিক নয়। কথাটা বিজয়াকে আঘাত করিল, তবু সে হাসি মুখেই কহিল, কিন্তু এতে তার মানহানি হয়েছে এই ভুল ধারণা আপনার কি করে জন্মালো? তিনি স্নেহবশে মনে করেছেন আমার কষ্ট হবে, কিন্তু কষ্ট হবে না এইটাই তো শুধু ভদ্রলোককে আমি জানিয়ে দিলুম। এতে মান অপমানের তো কিছুই নেই বিলাসবাবু। বিলাসের গাম্ভীর্যের মাত্রা তাহাতে বিন্দু মাত্র কমিল না। সে মাথা নাড়িয়া উত্তর দিল, ওটা কোনো কথাই নয়। বেশ, আপনার এস্টেটের দায়িত্ব আপনি নিজে নিতে চান নিন, কিন্তু এরপরে বাবাকে আমায় সাবধান করে দিতেই হবে, নইলে পুত্রের কর্তব্যে ত্রুটি হবে। এই অচিন্তনীয় রূঢ় প্রত্যুত্তরে বিজয়া বিস্ময়ে অবাক হইয়া রহিল এবং কিছুক্ষণ স্তব্ধভাবে থাকিয়া অত্যন্ত ব্যথার সহিত কহিল, বিলাসবাবু, এই সামান্য বিষয়টাকে যে আপনি এমন করে নিয়ে এত গুরুতর করে তুলবেন এ তো আমি মনেও করিনি। ভালো, আমার বোঝবার ভুলে যদি অন্যায় হয়ে থাকে আমি অপরাধ স্বীকার করছি, ভবিষ্যতে আর হবে না। এই বলিয়া বিজয় বিলাসের মুখের প্রতি চাহিয়া একটা নিঃশ্বাস ফেলিল। সে ভাবিয়াছিল ইহার পরে কাহারও কোনো কথাই আর থাকিতে পারে না, দোষ স্বীকারের সঙ্গে সঙ্গেই তাহার সমাপ্তি ঘটিয়া যায়। কিন্তু এই সংবাদ তাহার জানা ছিল না যে দুষ্ট ব্রণের মতো এমন মানুষও আছে যাদের বিষাক্ত ক্ষুধা একবার কাহারও ত্রুটির মধ্যে আশ্রয় গ্রহণ করিলে আর কোনো মতেই নিবৃত্ত হইতে চাহে না। তাই বিলাস যখন প্রত্যুত্তরে কহিল,
তাহলে পূর্ণ গাঙ্গুলিকে জানিয়ে পাঠান যে রাসবিহারী বাবু যে হুকুম দিয়েছেন তার অন্যথা করা আপনার সাধ্য নয়। তখন বিজয়ার দৃষ্টির সম্মুখে এই লোকটির হিংস্র প্রকৃতিটা এক মুহূর্তেই একেবারে পরিস্ফুট হইয়া দেখা দিল। সে কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল, সেটা কি ঢের বেশি অন্যায় কাজ হবে না? আচ্ছা, আমি নিজেই না হয় চিঠি লিখে তার অনুমতি নিচ্ছি। বিলাস বলিল, এখন অনুমতি নেওয়া না নেওয়া দুই সমান। আপনি যদি তাকে সমস্ত গ্রামের মধ্যে অশ্রদ্ধার পাত্র করে তুলতে চান, আমাকেও তাহলে অত্যন্ত অপ্রিয় কর্তব্য পালন করতে হবে। বিজয়ার অন্তরটা অকস্মাৎ ক্রোধে পরিপূর্ণ হইয়া উঠিল, কিন্তু সে আত্মসংযম করিয়া ধীরভাবে প্রশ্ন করিল, এই কর্তব্যটা কি শুনি? বিলাস বলিল, আপনার জমিদারি শাসনের মধ্যে তিনি যেন আর হাত না দেন। আপনার নিষেধ তিনি শুনবেন আপনি মনে করেন? অন্তত সেই চেষ্টাই আমাকে করতে হবে। বিজয়া ক্ষণকাল মৌন থাকিয়া অন্যদিকে চাহিয়া তেমনি শান্ত কণ্ঠেই জবাব দিল, বেশ, আপনি যা পারেন করবেন, কিন্তু অপরের ধর্মকর্মে আমি বাধা দিতে পারব না। তাহার কণ্ঠস্বরের মৃদুতা সত্ত্বেও তাহার ভিতরের ক্রোধ গোপন রহিল না। বিলাস তীব্র কণ্ঠে বলিয়া উঠিল, আপনার বাবা কিন্তু একথা বলতে সাহস করতেন না। বিজয়া ফিরিয়া দাঁড়াইয়া চোখ তুলিয়া তাহার মুখের প্রতি চাহিল, কহিল, আমার বাবার কথা আপনার চেয়ে আমি ঢের বেশি জানি বিলাসবাবু, কিন্তু সে নিয়ে তর্ক করে আর কি হবে? আমার স্নানের বেলা হলো, আমি উঠলুম। বলিয়া সে সমস্ত বাক পিতণ্ডা জোর করিয়া বন্ধ করিয়া দিয়া উঠিয়া দাঁড়াইবা মাত্রই ক্রোধোন্মত্ত বিলাসের মুখের উপর হইতে তাহার ধার করা ভদ্রতার মুখোশ এক মুহূর্তে খসিয়া পড়িল। সে নিজেও স্বভাবটাকে একেবারে অনাবৃত উলঙ্গ করিয়া দিয়া নিরতিশয় কটু কণ্ঠে বলিয়া ফেলিল, মেয়ে মানুষ জাতটাই এমনি, নেমো খারাম। বিজয়া পা বাড়াইয়াছিল, বিদ্যুৎ বেগে ফিরিয়া দাঁড়াইয়া পলক মাত্র এই বর্বরটার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া নিঃশব্দে ধীরে ধীরে ঘর ছাড়িয়া চলিয়া গেল, এবং সঙ্গে সঙ্গে বিলাস শুষ্ক হইয়া উঠিল। সে যে পিতৃভক্তির আতিশায্যবশতেই বিবাদ করিয়াছিল, এই ভ্রম যেন কেহ না করেন। এ সকল লোকের স্বভাবই এই যে ছিদ্র পাইলেই ইহারা তাহাকে নিরর্থক বড় করিয়া তুলিয়া দুর্বলকে পীড়া দিতে এবং ভীতুকে আরও ভয় দেখাইয়া ব্যাকুল করিয়া তুলিতেই অত্যন্ত আনন্দ অনুভব করে, তা সে যাই হোক এবং হেতু যত অসংলগ্নই হোক। কিন্তু বিজয়া যখন তিলার্থ অবনত না হইয়া তাহাকেই তুচ্ছ করিয়া দেয়া ঘৃণাভরে চলিয়া গেল, তখন এই গায়ে পড়া কলহের সমস্ত ক্ষুদ্রতা তাহাকে তাহার নিজের কাছেও অত্যন্ত ছোট করিয়া ফেলিল। সে খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া মুখখানা কালি করিয়া আস্তে আস্তে বাড়ি চড়িয়া গেল। অপরাহ্নকালে রাসবিহারী ছেলেকে সঙ্গে করিয়া দেখা করিতে আসিলেন। বলিলেন, কাজটা ভালো হয়নি মা, আমার হুকুমের বিরুদ্ধে হুকুম দেওয়ায় আমাকে ঢের বেশি অপ্রতিভ করা হয়েছে। তা যাক, বিষয় যখন তোমার, তখন এ নিয়ে আর অধিক ঘাটাঘাটি করতে চাইনি, কিন্তু বারংবার এরকম ঘটলে আত্মসম্মান বজায় রাখার জন্য আমাকে তফাৎ হতেই হবে, তা জানিয়ে রাখছি। বিজয়া কোনো উত্তর দিল না, বরঞ্চ মৌন মুখে সে অপরাধটা একরকম স্বীকার করিয়াই লইল। রাসবিহারী তখন কোমল হইয়া বিষয় সংক্রান্ত অন্যান্য কথাবার্তা তুলিলেন। নূতন তালুকটা খরিদ করিবার আলোচনা শেষ করিয়া বলিলেন, জগদীশের দরুন বাড়িটা যখন তুমি সমাজকেই দান করলে মা, তখন আর বিলম্ব না করে এই পুজোর ছুটিটা শেষ হলেই তার দখল নিতে হবে। তুমি কি বলো? বিজয়া ঘাড় নাড়িয়া কহিল, আপনি যা ভালো বুঝবেন তাই হবে। টাকা পরিশোধ করবার মেয়াদ তো তার শেষ হয়ে গেছে না?
রাসবিহারী কহিলেন, হ্যাঁ হ্যাঁ, অনেক দিন। জগদীশ তার সমস্ত খুচরো ঋণ একত্র করবার জন্য তোমার বাবার কাছে 8 বছরের করারে 10,000 টাকার কর্জ নিয়ে কাবালা লিখে দেয়। শর্ত ছিল এর মধ্যে শোধ দিতে পারে তো ভালোই, আর না পারে তার বাড়ি, বাগান, পুকুর সমস্ত সম্পত্তি আমাদের। তা 8 বৎসর পার হয়ে এটা এই 9 বৎসর চলছে। বিজয়া কিছুক্ষণ অধোমুখে নীরবে বসিয়া থাকিয়া মৃদু কণ্ঠে কহিল, শুনতে পাই তার ছেলে এখন এখানে আছেন। তাকে ডেকে আরো কিছুদিন সময় দিয়ে দেখলে হয় না, যদি কোনো উপায় করতে পারেন? রাসবিহারী মাথা নাড়িয়া কহিলেন, তা পারবে না, পারবে না। পারলে। পিতার কথাটা শেষ না হইতেই বিলাস হঠাৎ গর্জন করিয়া উঠিল। এতক্ষণ সে কোনো রূপে ধৈর্য ধরিয়াছিল, আর পারিল না। কর্কশ কণ্ঠে সে বলিল, পারলেই বা আমরা দেব কেন? হ্যাঁ, টাকা নেবার সময় তো সে মাতালটার হুঁশ ছিল না যে কি শর্ত করছি, এ শোধ দেব কি করে? বিজয়া বিলাসের প্রতি একবার দৃষ্টিপাত করিয়াই রাসবিহারীর মুখের দিকে চাহিয়া শান্ত দৃঢ় কণ্ঠে কহিল, তিনি আমার বাবার বন্ধু ছিলেন। তার সম্বন্ধে সসম্মানে কথা কইতে বাবা আমাকে আদেশ করে গেছেন। বিলাস পুনরায় তর্জন করিয়া উঠিল, 1000 করে গেলেও সে যে একটা। রাসবিহারী বাধা দিলেন, আহ, তুমি চুপ করো না বিলাস। বিলাস জবাব দিল, এসব বাজে সেন্টিমেন্ট আমি কিছুতেই সইতে পারি নে। তা সে কেউ রাগই করুক আর যাই করুক, আমি সত্য কথা বলতে ভয় পাইনি, সত্য কাজ করতেও কখনো পিছিয়ে দাঁড়াইনি। রাসবিহারী উভয় পক্ষকেই শান্ত করিবার অভিপ্রায়ে হাসিবার মতো মুখ করিয়া বারবার মাথা নাড়িতে নাড়িতে বলিতে লাগিলেন, তা বটে, তা বটে। আমাদের বংশের এই স্বভাবটা আমারও গেল নাকি না, বুঝলে মা বিজয়া? আমি আর তোমার বাবা এই জন্যেই সমস্ত দেশের বিরুদ্ধে সত্য ধর্ম গ্রহণ করতে ভয় পাইনি। বিজয়া কহিল, বাবা মৃত্যুর পূর্বে আমাকে আদেশ করে গিয়েছিলেন, ঋণের দায়ে তার বাল্য বন্ধুর প্রতি আমি যেন অত্যাচার না করি। বলিতে বলিতেই তাহার চোখ ছলছল করিয়া উঠিল। স্নেহময় পিতার যে অনুরোধ তার জীবৎকালে অসঙ্গত খেয়াল বলিয়াই বোধ হইয়াছিল, তাহার মৃত্যুর পর আজ তাহাই দুরাতিক্রম্য আদেশের মতো তাহাকে বাধা দিতেছিল। বিলাস কহিল, তবে তিনিই কেন সমস্ত দেনাটা নিজে ছেড়ে দিয়ে গেলেন না শুনি? বিজয়া তাহার কোনো উত্তর না দিয়া রাসবিহারীর মুখের প্রতি চাহিয়া পুনরায় কহিল, জগদীশবাবুর ছেলেকে ডেকে পাঠিয়ে সমস্ত কথা জানানো হোক, এই আমার ইচ্ছে। তিনি জবাব দিবার পূর্বেই বিলাস নির্লজ্জের মতো আবার গর্জন করিল, সে যদি আরো 10 বৎসর সময় চায় তাই দিতে হবে নাকি? তাহলে তো দেশের সমাজ প্রতিষ্ঠার আশা সাগরের অতল গর্ভে বিসর্জন দিতে হবে দেখছি। বিজয়া ইহার উত্তর না দিয়া রাসবিহারীকেই লক্ষ্য করিয়া বলিল, আপনি একবার তাকে ডেকে পাঠিয়ে এ বিষয়ে তার কি ইচ্ছা জানতে পারবেন কি? রাসবিহারী অতিশয় ধূর্ত লোক। তিনি ছেলের ঔদ্ধত্যের জন্য মনে মনে বিরক্ত হইলেও বাহিরে তাহার মতটাকেই সমীচীন প্রমাণ করিতে একটুখানি ভূমিকার ছলে ধীরভাবে কহিলেন, দেখো মা, তোমাদের মতান্তরের মধ্যে তৃতীয় ব্যক্তির কথা কওয়াটা তো উচিত নয়। কারণ কি সে তোমাদের ভালো, সে আজ না হয় কাল তোমরাই স্থির করে নিতে পারবে। হে বুড়োর মতামতের আবশ্যক তোমাদের হবে না। কিন্তু কথা যদি বলতে হয় মা, তবে বলতেই হয়। এক্ষেত্রে তোমারই ভুল হচ্ছে মা। জমিদারি চালাবার জন্যে আমাকেও বিলাসের কাছে যে হার মানতে হয় সে আমি বহুবার দেখেছি। আচ্ছা তুমি বলো দেখি, কার গরজ বেশি? হ্যাঁ, তোমার না জগদীশের ছেলের?
তার ঋণ পরিশোধের সাধ্যই যদি থাকতো তাহলে সে কি নিজে এসে একবার চেষ্টা করে দেখতো না? সে তো জানে যে তুমি এসেছো। এখন আমরাই যদি উপযাচক হয়ে তাকে ডেকে পাঠাই তবে সে নিশ্চয়ই একটা বড় রকমের সময় নেবে, কিন্তু তাতে ফল এই হবে যে সে টাকাও দিতে পারবে না, আর তোমাদের সমাজ প্রতিষ্ঠার সংকল্পও চিরদিনের জন্য ডুবে যাবে। বেশ করে ভেবে দেখো দেখি মা, এই কি ঠিক নয়? হ্যাঁ? বিজয়া নীরবে বসিয়া রহিল। তাহার মনের ভাব অনুমান করিয়া বৃদ্ধ রাসবিহারী ক্ষণকাল পরে কহিলেন, বেশ তো, তার অগোচরে তো কিছুই হতে পারবে না মা। তখন নিজে যদি এসে সময় চায় তখন না হয় বিবেচনা করে দেখা যাবে। কি বলো মা? বিজয়া ঘাড় নাড়িয়া জানাইল, আচ্ছা। কিন্তু তাহার মুখের চেহারা দেখিয়া স্পষ্ট বোঝা গেল যে সে মনে মনে এই প্রস্তাব অনুমোদন করে নাই। রাসবিহারী আজ বিজয়াকে চিনিলেন। তিনি নিশ্চয়ই বুঝিলেন এই মেয়েটির বয়স কম, কিন্তু সে যে পিতার বিষয়ের মালিক ইহা সে জানে, এবং তাহাকে মুঠার ভিতরে আনিতেও সময় লাগিবে। সুতরাং একটা কথা লইয়াই বেশি টানা হেঁচড়া সঙ্গত নয় বিবেচনা করিয়া সান্ধ্য উপাসনার নাম করিয়া তিনি গাত্রোত্থান করিলেন। বিজয়া প্রণাম করিয়া নিঃশব্দে আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। তিনি আশীর্বাদ করিয়া বাহির হইয়া গেলেন। বিজয়া মুহূর্তকাল মাত্র চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া কহিল, আমার অনেকগুলো চিঠি লিখতে হবে, আপনার কি আমাকে কোনো আবশ্যক আছে? বিলাস রৌড়ভাবে জবাব দিল, কিছু না, আপনি যেতে পারেন। আপনাকে চা পাঠিয়ে দিতে বলবো কি? না, দরকার নেই। আচ্ছা, নমস্কার। বলিয়া বিজয়া দুই করতল একবার একত্র করিয়াই ঘর ছাড়িয়া চলিয়া গেল। শেষ হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা। আজ পড়লাম উপন্যাসটির প্রথম পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। আর গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।